ছাত্রছাত্রীরা, আমি আজকে দশম শ্রেণীর একটি কবিতা নিয়ে আলোচনা করব। এর আগের দিন বা এর আগের ক্লাসগুলোতে আমি সমাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটাকে নিয়ে আলোচনা করব। মাইকেল মধুসূদন দত্তের ব্যক্তিগত জীবন সম্পর্কে তোমরা কম বেশি প্রত্যেকেই জানো, তবু আমি খুব সংক্ষেপে তার জীবন কাহিনীটি আলোচনা করে মূল পাঠ্যের বিশ্লেষণে যাব। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে প্রখ্যাত সাহিত্য সমালোচক সুকুমার সেন বলেছিলেন যে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে অন্ধকারে উল্কার মতো। উল্কা ক্ষণস্থায়ী, কিন্তু যেটুকুনি সময় সে আমাদের চোখে দৃশ্যমান হয়, সেটুকুনি সময়ের মধ্যে তার প্রচণ্ড উজ্জ্বলতা, দীপ্তি আমাদের কিন্তু মুগ্ধ করে রাখে। বাংলা সাহিত্যেও মাইকেল মধুসূদন দত্ত যে কদিন বিরাজমান ছিলেন, তার প্রতিভা সত্যি আমাদের মুগ্ধ করেছিল। বাংলা সাহিত্যে আরও অনেক বিখ্যাত কবি বা প্রতিভাশালী কবির আগমন ঘটবে, তার মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ অন্যতম। এই রবীন্দ্রনাথ এর কথা মনে রেখেও আমরা বলতে পারি যে মাইকেল মধুসূদন দত্তের মধ্যে কবিত্বের যে সম্ভাবনা ছিল, তা শুধুমাত্র বাংলা সাহিত্যেই নয়, অন্যান্য অনেক সাহিত্যেই কিন্তু দুর্লভ। যদিও মাইকেল মধুসূদন দত্তের সেই ব্যক্তিগত প্রতিভার স্বতঃস্ফূর্ত স্ফুরণ কিন্তু সবটা সম্ভব হয়নি, তা নানা কারণে। কিন্তু তৎসত্ত্বেও তিনি বাংলার সাহিত্যে যে সমস্ত অসামান্য অবদান রেখে গেছেন, তার জন্য আমরা বাংলা পাঠকেরা সত্যই তার কাছে ঋণী। অসামান্য প্রতিভাশালী এই কবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করছেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতার নাম হচ্ছে জাহ্নবী দেবী। 7 বছর বয়সে তিনি কলকাতার হিন্দু কলেজে এসে ভর্তি হচ্ছেন। যে হিন্দু কলেজ হচ্ছে সেই সময় নবজাগরণের মূল প্রাণকেন্দ্র। তরুণ অধ্যাপক ডিরোজিও রিচার্ডসন ইনারা পড়িয়েছেন। ইংরেজি শিক্ষার আলোকে রীতিমতো সেই সময় হিন্দু কলেজকে কেন্দ্র করে নবজাগরণের একটা চূড়ান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। সেই পরিবেশের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের বড় হওয়া, তাই স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকেই ইংরেজি সাহিত্য, দর্শন, কবিতা এগুলি সম্পর্কে তার পরিচয় হতে শুরু করে। বাল্যকালেই ইংরেজি সাহিত্যের সঙ্গে বা পাশ্চাত্য শিক্ষার সঙ্গে পরিচিত হবার জন্য ছোটবেলা থেকেই তিনি বিখ্যাত কবি হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। ইলিয়ড, ওডিসি রচয়িতা তোমরা জানো, হোমার, মিল্টন, যিনি প্যারাডাইস লস্ট রচনা করেছেন, ইংরেজি এই সমস্ত বিখ্যাত বড় বড় কবিদের মতো কালজয়ী কবি হওয়ার স্বপ্ন দেখতেন মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন বলেই হিন্দু ধর্মের যে জরাজীর্ণ সংস্কৃতি, তৎকালীন যে জরাজীর্ণ সংস্কৃতি, রীতিনীতি, সেগুলোকে তিনি ঠিক পছন্দ করতেন না। তাই তিনি ধর্মকে ত্যাগ করলেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নতুন নাম তার হলো মাইকেল মধুসূদন দত্ত। ওই যে প্রথমেই বললাম যে তিনি পাশ্চাত্য সাহিত্যের সঙ্গে পরিচিত হয়ে সেই সাহিত্যের প্রতি এতটাই বুঁদ হয়ে গেলেন যে তিনি যখন তখন ছাত্রদের সামনে বা তার বন্ধুদের সামনে, শিক্ষকদের কাছে মিল্টন, বায়রন, শেক্সপিয়ার উদ্ধৃতি দিয়ে সকলকে চমৎকৃত করে দিতেন। তিনি কবি হতে চাইতেন, কালজয়ী কবি হতে চাইতেন, এবং তারই জন্য তিনি মাদ্রাজ গমন করলেন। মাদ্রাজ গমন করা ছাড়া তার কোনো উপায় ছিল না, কারণ ধর্মান্তরিত হওয়ার জন্য তার পিতা তাকে প্রয়োজনীয় অর্থ সাহায্য থেকে বঞ্চিত করেন। মাদ্রাজে গিয়ে তিনি ইংরেজি সাহিত্য চর্চা শুরু করেন এবং সেখানে দি ক্যাপটিভ লেডি, এ ভিশন অফ দি পাস্ট ইত্যাদি বিভিন্ন কাব্যগ্রন্থগুলো, ইত্যাদি বিভিন্ন লেখাগুলো তিনি কিন্তু লিখতে শুরু করছেন। তিনি যতই ইংরেজি সাহিত্য লেখা শুরু করুক না কেন, বাল্যকালে মায়ের কাছে তিনি রামায়ণ, মহাভারতের নানা কাহিনী, নানা ঘটনাগুলো সম্পর্কে তিনি শুনেছিলেন। কাজেই তিনি ইংরেজি সাহিত্য চর্চা শুরু করলেও বাংলা সাহিত্যের বা বাংলার বিভিন্ন কাহিনীগুলির প্রতি তার কিন্তু একটা নারীর টান বা একটা অভ্যন্তরীণ বা তার মনের একটি আকর্ষণ যেন বরাবরই বিদ্যমান ছিল। তাই কয়েকটি ইংরেজি সাহিত্য রচনা করার পর তিনি বাংলা সাহিত্যের দিকেই মনোনিবেশ করলেন
এবং তিনি অত্যন্ত অনুশোচনার সঙ্গে একটা কবিতায় বলছেন, আমরা জানি সেই কবিতাটা, যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনি ভ্রমণ পরদেশে। অর্থাৎ পরধন লোভে মত্ত হয়ে তিনি ইংরেজি সাহিত্য চর্চা শুরু করে আসলে তিনি বাংলা সাহিত্যের যে অসীম যে ভাণ্ডার, সেই ভাণ্ডারটাকে তিনি উপেক্ষা করেছেন। ব্যক্তিগত এই অনুশোচনার পরই তিনি বাংলা রচনায় মনোনিবেশ করছেন এবং তিনি রচনা করছেন একাধিক বিভিন্ন নাটক, যেমন পদ্মাবতী, মায়াকানন, কৃষ্ণকুমারী। রচনা করছেন কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ভ্রুজঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য। বাস্তবিক এই সমস্ত সাহিত্যগুলো বা এই সমস্ত নাটক, কবিতা, এগুলি সবগুলোই কিন্তু বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন। তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং ব্যয়বহুল একটি ব্যয়শালী একটি মানুষ ছিলেন বা ব্যয়ী মানুষ ছিলেন, যে কারণে আর্থিক সচ্ছলতা তার বা আর্থিক সঞ্চয় কিন্তু সেই অর্থে ছিল না। কাজেই অর্থনৈতিক সংকটের মধ্যে তাকে জীবনের শেষ অংশটুকু বা জীবনের শেষ পর্বটা কাটাতে হয়। দারিদ্র সংকটের মধ্যে এই মহান কবি ৭৩ সালে অর্থাৎ ১৮৭৩ সালে মৃত্যুবরণ করছেন। এই কবি মৃত্যুবরণ করলেও বাংলা সাহিত্যের পাঠকেরা তাকে আজও সসম্মানে মনে রাখে, কারণ তার অসামান্য সৃষ্টিগুলির জন্য। আসলে আমরা বাংলা সাহিত্যের যারা পাঠক, তারা প্রত্যেকে কিন্তু তার কাছে ঋণী এই কারণেই, কারণ তিনি যদি বাংলা ভাষায় সাহিত্য চর্চা না করতেন, তাহলে সত্যি বাংলা সাহিত্য হয়তো একটা বিরাট বড় পাওয়া থেকে বঞ্চিত হতো। আজকে আমরা যে বিশেষ কবিতাটি পড়ব, সেই কবিতার নাম হচ্ছে অভিষেক। অভিষেক শব্দের অর্থ কি? অভিষেক শব্দের অর্থ হচ্ছে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে কোনো একটা ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া, কোনো একটা কাজের দায়িত্ব দেওয়া। আমরা বিভিন্ন রাজকাহিনীগুলোতে দেখেছি যে সেখানে কোনো রাজপুত্রকে বা কোনো বীর যোদ্ধাকে সেনাপতির পদে বা রাজার পদে বরণ করে নেওয়া হচ্ছে। এটাই হচ্ছে অভিষেক। আমাদের এখানে আমরা দেখব যে অভিষেক হবে ইন্দ্রজিতের। তাকে রাক্ষসাধিপতি রাবণ, অর্থাৎ ইন্দ্রজিতের পিতা রাবণ, স্বর্ণলঙ্কার দুর্দিনে বা স্বর্ণলঙ্কার দুরবস্থার মধ্যে রাক্ষসের কুলমান বা তাদের সম্মানকে রক্ষা করার জন্য ইন্দ্রজিৎকে সেনাপতির পদে বরণ করে নেবেন। এখানে অভিষেক হবে ইন্দ্রজিতের। অভিষেক এই কবিতাটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের লেখা কোনো স্বনির্বাচিত বা স্বতন্ত্র কোনো কবিতা নয়। এটি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কবিতা, কাব্যগ্রন্থ মেঘনাদ বধ থেকে গৃহীত হয়েছে। মেঘনাদ বধ কাব্যটি ১৮৬১ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের ৯টি স্বর্গ আছে। কৌতূহলী ছাত্রছাত্রীদের জন্য আমি এই ৯টি স্বর্গের নাম বলে দিচ্ছি। প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক, দ্বিতীয় হচ্ছে অস্ত্রলাভ, তৃতীয় সমাগম, চতুর্থ অশোকবন, পঞ্চমত হচ্ছে উদ্যোগ, ষষ্ঠত হচ্ছে বধ, সপ্তমত হচ্ছে শক্তি নির্ভেদ এবং অষ্টমত হচ্ছে প্রেতপুরী এবং নবমত হচ্ছে সংস্ক্রিয়া। এই যে আমরা ৯টি নাম বললাম মাইকেল মধুসূদন দত্তের স্বর্গের, মেঘনাদ বধ কাব্যের ৯টি স্বর্গের, এর মধ্যে প্রথম স্বর্গ অর্থাৎ অভিষেক থেকেই কিন্তু আমাদের নির্বাচিত কবিতাটা গৃহীত হয়েছে। তোমরা প্রত্যেকে অন্ততপক্ষে এটুকুনি মনে রাখবে যে অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকে গৃহীত হয়েছে। কবিতাটির লাইনগত বিশ্লেষণে যাবার আগে আমি একটু ছোট্ট করে এর পূর্ব কাহিনীটা বলে নিই। এই অভিষেকটা বা এই গোটা মেঘনাদ বধ কাব্যটি কিন্তু নেওয়া হয়েছে বা এর মূল কাহিনীটি কিন্তু নেওয়া হয়েছে বাল্মীকির রামায়ণ থেকে। আমরা রামায়ণের মূল কাহিনীটি জানি যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়, স্বর্ণলঙ্কার অশোক বনে তাকে বন্দি করে রাখেন।
যদিও তার এই অনৈতিক অপহরণ কাজই তার সাম্রাজ্যের ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাম তার স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য সমুদ্র বন্ধন করে স্বর্ণলঙ্কায় প্রবেশ করেন এবং রাবণের একাধিক পুত্রকে যুদ্ধে হত্যা করেন। একাধিক পুত্রের মধ্যে বীরবাহু ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী এবং বীরপুত্র বীরবাহুর মৃত্যুতে রাবণ অত্যন্ত শোকগ্রস্ত হয়ে পড়েন এবং সেই শোকগ্রস্ত রাবণ তাৎক্ষণিকভাবে তিনি তার পুত্র হন্তাকারী রামকে হত্যা করার জন্য নিজেই সসৈন্য সজ্জিত হন, যুদ্ধের জন্য প্রস্তুত হন। এই যে স্বর্ণলঙ্কার দুরবস্থার কথা, বীরবাহুর মৃত্যুর কথা এবং পুত্রহারা রাবণের দুঃখ কষ্টের কথাই ইন্দ্রজিৎকে জানাবেন প্রভাষা রাক্ষসী। যে প্রভাষা রাক্ষসী আসলে হচ্ছেন লক্ষ্মী, যিনি প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশে ইন্দ্রজিৎকে স্বর্ণলঙ্কার দুরবস্থার কথা জানাবেন। ঠিক এই জায়গা থেকেই আমাদের পাঠ্যটি শুরু হচ্ছে। এই গল্পটুকু মনে রেখেই আমরা বা মাথায় রেখেই আমরা এই কবিতাটির লাইনগত বিশ্লেষণে প্রবেশ করছি। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। কনক আসন মানে হচ্ছে স্বর্ণের আসন, বীরেন্দ্র কেশরী মানে বীরশ্রেষ্ঠ, ইন্দ্রজিৎ প্রণমিয়া প্রণাম করে ধাত্রীর চরণে, ধাত্রী মানে যিনি ধারণ করেন। এখানে ধাত্রী আসলে হচ্ছে প্রকৃতপক্ষে হচ্ছেন লক্ষ্মী, যিনি ইন্দ্রজিতের ধাত্রী প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে এসেছেন। কি উদ্দেশ্যে এসেছেন স্বর্ণলঙ্কার দুরবস্থার কথা এবং বীরবাহুর মৃত্যু সংবাদ ইন্দ্রজিৎকে জানান দিতে। দেখো, এখানে এই ইন্দ্রজিৎ চরিত্রের মধ্যে একটা বিনয়ী বা শ্রদ্ধাশীল মানসিকতার পরিচয় পাচ্ছে। তিনি সসম্মানে স্বর্ণ আসন ত্যাগ করে তিনি তার ধাত্রীমাতা প্রভাষাকে নতমস্তকে প্রণাম করলেন। প্রণাম করে জানতে চাইছেন, কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে, কি কারণে মা তুমি এই ভবনে আজকে এসেছো? কহ দাসে লঙ্কার কুশল, তুমি তোমার পুত্রকে জানাও লঙ্কার মঙ্গল সংবাদ। তুমি কি কারণে আজকে আমার এখানে এসেছো? লঙ্কার কুশল সংবাদ তুমি আমাকে জানাও। পরের স্তবকে কি বলছেন? শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শিরচুম্বী মস্তক চুম্বন করলেন, স্নেহের সম্ভাষণ। কে? ছদ্মবেশী অম্বুরাশি সুতা। অম্বুরাশি মানে সমুদ্র, সুতা মানে কন্যা। অম্বুরাশি সুতা কে? লক্ষ্মী। তাকে কেন অম্বুরাশি সুতা বলা হচ্ছে? কারণ সমুদ্র মন্থনকালে লক্ষ্মীর জন্ম হয়েছিল, তাই এখানে অম্বুরাশি সুতা বলতে আসলে লক্ষ্মী। তাকে ছদ্মবেশী বলা হচ্ছে কারণ তিনি প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ নিয়ে এসছেন। তাই এখানে কি, যে প্রভাষা রাক্ষসী ইন্দ্রজিতের শিরচুম্বন করে তাকে স্নেহের সম্ভাষণ জানিয়ে উত্তর দিলেন, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। হাই পুত্র, তোমাকে স্বর্ণ লঙ্কার দশা, তার অবস্থার কথা, তার সংবাদ আমি তোমাকে কি করে দেব, কি বলবো তোমাকে আমি। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। প্রচণ্ড যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মৃত্যুবরণ করেছে, মারা গেছে। তার শোকে মহাসখী রাক্ষসাধিপতি সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি। তার শোকে মহাসখী, যিনি শোক শুধু নয়, একাধিক সন্তান এবং বীরপুত্র বীরবাহুকে হারিয়ে মহাশোকে আক্রান্ত হয়েছেন, যিনি অত্যন্ত দুঃখ কষ্টে আক্রান্ত হয়েছেন। কে? রাক্ষসাধিপতি, অর্থাৎ রাক্ষসকুলের যিনি প্রধান রাবণ। অর্থাৎ রাক্ষসকুলের অধিপতি রাবণ তার সন্তান বীরবাহুকে হারিয়ে অত্যন্ত দুঃখ কষ্টের দ্বারা আক্রান্ত হয়েছেন। তাই তিনি কি বলছেন পরের লাইনটাই, সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি। তাই তিনি সৈন্যর দ্বারা সজ্জিত হচ্ছেন, যুঝিতে মানে যুদ্ধ করতে নিজেই। অর্থাৎ নিজের সন্তানকে হারিয়ে রাক্ষসাধিপতি মহাশোকের দ্বারা আক্রান্ত হয়ে
তারই শত্রু রামকে হত্যা করার জন্য নিজেই যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছেন। পরের স্তবকে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু মানে বীর ইন্দ্রজিৎ বিস্মিত হয়ে জানতে চাইছেন, কি কহিলা ভগবতী, কি বলছো ভগবতী মা? কে বধিল কবে প্রিয়ানুজে, কে বধ করলো প্রিয়া অনুজে? প্রিয় ভাইকে, আমার প্রিয় ভাইকে কে কবে বধ করলো? সে বিস্মিত হয়ে এই প্রভাষা রাক্ষসীর কাছে জানতে চাইছে যে কে আমার প্রিয় ভাইকে বধ করলো। নিসারণের সংহারিণু আমি রঘুবরে। নিসারণ মানে হচ্ছে একটি যুদ্ধ কৌশল। ইন্দ্রজিৎ বলছেন, বীর ইন্দ্রজিৎ বলছেন যে নিসারণ যুদ্ধ কৌশলের দ্বারা সংহারিণু, সংহার করা মানে হচ্ছে মেরে ফেলা। নিসারণের সংহারিণু আমি, নিসারণ যুদ্ধ কৌশলে আমি সংহার করেছি, আমি মেরে ফেলেছি রঘুবরে, রামকে। আমি রামকে তো নিসারণ যুদ্ধ কৌশলের দ্বারা তাকে মেরে ফেলেছি। পরের লাইন, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বরবৈরী দলে। বরশি মানে হচ্ছে বর্ষণ করে, স্বর মানে হচ্ছে তীর, বৈরী দল মানে হচ্ছে শত্রু দল। খণ্ড খণ্ড করে আমি কেটে ফেলেছি তীর বর্ষণ করে শত্রুদেরকে, অর্থাৎ শত্রুদের উপরে আমি তীর বর্ষণ করে তাদেরকে আমি খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি। নিসারণ যুদ্ধ কৌশলে আমি আমাদের শত্রু সাধারণ মানব রামকে হত্যা করেছি। তাহলে কে আমার প্রিয় বীর ভাই বীরবাহুকে হত্যা করলো? কে আমার পিতাকে সন্তান হারানোর যন্ত্রণা দিল? সে বিস্মিত হয়ে জানতে চাইছে ছদ্মবেশী প্রভাষা রাক্ষসীর কাছে। পরের লাইন, তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে, এই অদ্ভুত সংবাদ তুমি কোথায় পেলে? তুমি তোমার সন্তানকে জানাও। তুমি কিভাবে এই খবরটা জানলে? তুমি তোমার এই সন্তানকে জানাও। পরের স্ট্যাঞ্জা, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। রত্নাকর, রত্নের আকর, যেখানে রত্ন পাওয়া যায়, সমুদ্র, সমুদ্রে হিরে মুক্ত পাওয়া যায়, প্রবাল পাওয়া যায়, এছাড়াও নানাবিধ খনিজ সম্পদ কিন্তু আমরা পেয়ে থাকি, সমুদ্র সম্পদ সমুদ্র থেকে। তাই সমুদ্র হচ্ছে কি রত্নের আকর, রত্নপ্রাপ্তির স্থান। রত্নাকর রত্নোত্তমা, সেই সমুদ্রের অর্থাৎ রত্নপ্রাপ্তির স্থানের শ্রেষ্ঠ রত্ন, রত্নোত্তমা ইন্দিরা, অর্থাৎ রত্নের শ্রেষ্ঠ রত্ন ইন্দিরা, লক্ষ্মী সুন্দরী উত্তরীলা। লক্ষ্মী সুন্দরী যিনি সব থেকে শ্রেষ্ঠ রত্ন, সে বলছেন, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি তবসরে মরিয়া বাঁচিল। হাই পুত্র মায়াবী মানব, তাকে মায়াবী মানব বলছেন কেন? কারণ কিছুদিন আগেই ইন্দ্রজিৎ নিসারণ যুদ্ধ কৌশলে তাকে হত্যা করেছে। সেই রাম কিভাবে বেঁচে উঠতে পারে? তোমরা যদি রামায়ণের কাহিনীটি জানো তাহলে জানবে যে চারিদিকে সমুদ্র দ্বারা ঘেরা হচ্ছে স্বর্ণলঙ্কা, কিন্তু সেই লঙ্কার মধ্যেও সমুদ্রকে বন্ধন করে পাথর ভাসিয়ে প্রবেশ করেছিল রাম। সে তো মায়াবী মানবী, সে তো দৈবের কৃপায় অনুগৃহীত। তাই এখানে এই লক্ষ্মীদেবী বলছেন যে তোমার স্বরের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করলেও সে বেঁচে উঠেছে, সে মায়াবী মানব। সীতাপতি মানে সীতার স্বামী রাম, রামকে বলছেন তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার তীরের আঘাতেও সে মরেও আবার বেঁচে উঠেছে, সে মায়াবী মানব। পরের লাইন, যাও তুমি তরা করি রক্ষ রক্ষকুল মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি। যাও তুমি তরা করি, তরা শব্দের অর্থ হচ্ছে দ্রুত, তুমি দ্রুত যাও, রক্ষ রক্ষা করো, রক্ষকুল রাক্ষস কুলকে তুমি রক্ষা করো, তাদের মানকে তাদের সম্মানকে তুমি রক্ষা করো এ কাল সমরে। কোন কাল সমর? যে কাল সমরে তার স্বর্ণলঙ্কা, তার জন্মভূমি, তার একাধিক ভাই মৃত্যুবরণ করেছে, মায়াবী মানব মরেও বেঁচে উঠেছে, সেই সমরকে, সেই যুদ্ধকেই তিনি এখানে কাল সমর বলে চিহ্নিত করছে। এখানে ছদ্মবেশী লক্ষ্মী বলছেন যে ইন্দ্রজিৎ বীর পুত্র, তুমি রাবণের বীর পুত্র, তুমি রাক্ষসকুলের শ্রেষ্ঠ বীর, তুমি রক্ষ চূড়ামণি, রাক্ষসকুলের চূড়ামণি, তুমি শ্রেষ্ঠ বীর, তুমি যাও দ্রুত গিয়ে তুমি রাক্ষসকুলের মান সম্মানকে রক্ষা করো, তোমার জন্মভূমিকে রক্ষা করো, তোমার পিতাকে রক্ষা করো।
এই হচ্ছে আজকে আমরা এইটুকুনি পর্যন্ত পড়ব। এইটুকুনি অংশের মধ্যে আমরা যেটা দেখলাম যে প্রভাষা রাক্ষসী হচ্ছেন আসলে লক্ষ্মী দেবী। তিনি ছদ্মবেশ ধারণ করে বীরবাহুর মৃত্যু সংবাদ এবং পুত্রহারা রাবণের যে বেদনা এবং নিজেই যুদ্ধসজ্জায় সজ্জিত হওয়ার সংবাদ ইন্দ্রজিৎকে এসে জানাচ্ছেন। এবং তিনি এটাও জানাচ্ছেন যেহেতু ইন্দ্রজিৎ রাক্ষসকুলের শ্রেষ্ঠ বীর, তাই সে যেন অতি দ্রুত যুদ্ধে গিয়ে তার রাক্ষসকুলকে রক্ষা করে। এইটুকুনি অংশের মধ্যে যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরের দিন আমি অভিষেক কবিতার বাকি অংশগুলোকে নিয়ে আলোচনা করব।